বসো। কি নাম? থ্যাংক ইউ। আমার নাম বিভাস বিশ্বাস। এখানে যা যা লিখেছো সেগুলো বাদ দিয়ে বাকি ইনফরমেশন বলো তোমার সম্পর্কে। আচ্ছা, আমি নদিয়া জেলার অন্তর্গত রানাঘাট থানার অন্তর্গত আইসতলা গ্রামের বাসিন্দা। আমি অবসর সময় স্যার মাছ ধরতে ভালোবাসি। আমার বাবা হচ্ছে গিয়ে পাওয়ারলুমের কাজ করে, আর আমিও দিনের হাফবেলা পাওয়ারলুমের কাজ করি, আর এখন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। এর আগে কি কি পরীক্ষা দিয়েছো? এর আগে স্যার বেঙ্গল পুলিশ দিয়েছি, এমটিএস পুলিশ বাদ দিয়ে এমটিএস। এমটিএস দিয়েছি। আচ্ছা, তার মানে যে কোনো একটা চাকরি হলেই হবে, তাই তো? হ্যাঁ স্যার। অনেক ক্যান্ডিডেট আছে যাদের ড্রিম হচ্ছে বা প্যাশন হচ্ছে পুলিশে চাকরি করাই, এবং তারা যোগ্য, হ্যাঁ তারা ইন্টারভিউ পর্যন্ত এসছে, মানে তারা যোগ্য। তো তোমার তো শুধুমাত্র একটা চাকরি দরকার, আর তাদের শুধুমাত্র পুলিশ দরকার। তা কাকে দেওয়া উচিত মনে হয়? না না স্যার, আমার এরকম নয় যে শুধুমাত্র একটা চাকরি দরকার। আমি এমটিএস পরীক্ষাটা শুধুমাত্র অভিজ্ঞতার জন্য বসেছিলাম, কিন্তু যবে থেকে প্রতিযোগিতামূলক লাইনে পড়াশোনা শুরু করেছি আমি পুলিশ পরীক্ষার জন্যই পড়ছি। তো আমার পুলিশ পরীক্ষাটাই প্রধান এখন। এটার মধ্যে 1 মিনিটে লেখো যে তোমার মধ্যে কি বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, পুলিশ হওয়ার জন্য, তার জন্য তোমাকে চাকরিটা দেওয়া হবে। 1 মিনিট। ঠিক আছে, ওকে। তুমি এসসি? হ্যাঁ স্যার। তোমার কি মনে হয় রিজার্ভেশন যে ব্যবস্থাটা আছে হ্যাঁ সেটা সঠিক না ভুল, বা থাকা দরকার কি দরকার নেই? স্যার, এটা যখন করা হয়েছিল আমার মনে হয় অনেক দিক দেখেই করা হয়েছিল। আর এটা এখন যে মুহূর্তে বর্তমানে আমি যা পরিস্থিতি, আমার আশেপাশে সত্যি বলতে অনেক ভালো মানুষকে আমি পেয়েছি যারা রিজার্ভেশন মানে যারা জেনারেল হয়েও আমাদের সাথে কোনো রকম নিচ উঁচু ভাব করে না। তাই আমি যেই পরিবেশে থাকি সেই পরিবেশে যদি রিজার্ভেশন পলিসি নাও থাকে তাও ঠিক আছে, কিন্তু অন্য পরিবেশের কথা আমি জানি না, সেখানে কীরকম ব্যবস্থা আছে আমি জানি না। কিন্তু আমার একটা ব্যক্তিগত মতামত আছে, যেদিনকার আপার কাস্টের লোকেরা যে এরকম মনে করবে যে লোয়ার কাস্টের লোকেরা লোয়ার নয়, সেদিনকার লোয়ার কাস্টের লোকেরা নিজেরা গিয়ে রিজার্ভেশন ছেড়ে দেবে। কিন্তু অনেকে তো চাকরি পেয়ে যাচ্ছে মেইন স্ট্রিমে। অ্যাকচুয়ালি হ্যাঁ। রিজার্ভেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা আমাদের নিম্ন বর্গের মানুষ আছে তাদেরকে মেইন স্ট্রিমে আনা। হ্যাঁ। তো অনেকে তো মেইন স্ট্রিমে চলে এসছে, চাকরিও পেয়ে গেছে তারা, হ্যাঁ। তো তারপর তো আর ছাড়ছে না। আমি স্যার ওটাই বললাম যে আমি যেই পরিবেশে থাকি সেই পরিবেশের ক্ষেত্রে আমার মনে হয় এটা এখন না হলেও কোনো ব্যাপার নয়। কিন্তু অন্যান্য অনেক পরিবেশ আছে, অনেক জায়গা আছে, সেই ক্ষেত্রে আমি জানি না সেখানে কীরকম কী চলছে। আচ্ছা বিভাস, তুমি বিকম করেছো। হ্যাঁ স্যার। তোমার কি মনে হয় যে তুমি ওভার কোয়ালিফাইড এই জবের জন্য? না স্যার, সত্যি কথা বলতে যখন আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হই তখন আমি এতটা কিছু ভেবে আমি ভর্তি হইনি যে আসলে যে গ্র্যাজুয়েশন নিয়ে আমি ভবিষ্যতে কী করব। তখন 12-এ কমার্স নিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমি গ্র্যাজুয়েশনেও অনার্স নিয়ে নিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি এই জন্যই আমি গ্র্যাজুয়েশনটা এইভাবে কমপ্লিট করেছি। তো প্রতিযোগিতামূলক লাইনে আসার সময় আমি এই পুলিশের জন্যই আমি পড়াশোনা না, এটা 10th লেভেলের এক্সাম দিয়েছো তুমি, হ্যাঁ হ্যাঁ এবং সেটার জন্য অ্যাপ্লাই করেছো। সেটাই বলছি যে এটা কি তোমার গ্র্যাজুয়েশন নিয়ে তো তুমি তো WBCS, সেখানেও তো পুলিশ সার্ভিস আছে। হ্যাঁ আছে। এবার স্যার আমি চেষ্টা করব ভবিষ্যতে যে আমি পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে থেকেই আপার লেভেলে ওঠার।
নদিয়ায় তোমার বাড়ি, নদিয়ার হ্যাঁ। একজন বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তির নাম বলো। স্যার নদিয়ায় হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। কেন এছাড়াও বিখ্যাত তিনি? কেন বিখ্যাত? তিনি স্যার শান্তির দূত ছিলেন। এছাড়াও আমার স্যার বেশি জানা নেই ওনার ব্যাপারে। নবদ্বীপের নাম শুনেছো? হ্যাঁ স্যার। নদিয়ার ফেমাস একটা জায়গা। হ্যাঁ, কেন বিখ্যাত? মায়াপুর রয়েছে ইসকন। আচ্ছা, নদিয়াকে কি বলা, নবদ্বীপকে কি নামে ডাকা হয়? নবদ্বীপকে নবদ্বীপ হচ্ছে নদিয়ার অক্সফোর্ড। অক্সফোর্ড কেন বলা হয়? এটা স্যার জানা নেই আমার। জানা নেই। আচ্ছা, নবদ্বীপ কোন নদীর তীরে অবস্থিত? স্যার গেস করতে পারি, এটা আমার সঠিক মনে হচ্ছে না। হুম, গঙ্গা নদী। গঙ্গা নদীর তীরে? তোমার এই বিকম সাবজেক্টটাকে হুম। তোমার এই জবে হ্যাঁ তুমি এতদিন যে নলেজটা গেইন করেছো সেটাকে কিভাবে কাজে লাগাবে? স্যার, আপনি যে কোনো ডিপার্টমেন্টেই যাবেন তখন দেখবেন সেখানে হচ্ছে হিসাব নিকাশের কাজ, এছাড়া হচ্ছে হিসাব অ্যাকাউন্টেন্সি। নিকাশের কাজ তোমাদের থাকবে না? এছাড়া অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্টে আমরা যেগুলো শিখেছি সেরকম কাজ যে কোনো ডিপার্টমেন্টে দেখেছি আমি থাকে। তো আমি সেইভাবে চেষ্টা করব যে সেখানে আমি সামনে গিয়ে বলার যে এই কোয়ালিফিকেশান আমার আছে, আপনাদের যদি এই কাজের জন্য দরকার হয় তো আমি এগুলো করে দিতে পারি। শুধু হিসাব নিকাশের কাজেই কি না, থাকবে? শুধু হিসাব নিকাশ না, ওই বুক মেনটেন আরও অনেক কিছু আছে যেগুলো ট্যাক্সের ফাইল করা, এগুলো যদি ধরুন এই ধরনের কোনো কাজ থাকে তো সেগুলো আমি করে দিতে পারবো। আচ্ছা ম্যাম, তো তুমি এখানে লিখেছো পুলিশ হতে গেলে পরিশ্রমী সমাজসেবামূলক মনোভাব। হুম। কিভাবে সমাজসেবামূলক মনোভাবটা একটু এক্সপ্লেন করো। স্যার অবশ্যই ম্যাম অবশ্যই হচ্ছে সমাজসেবামূলক মনোভাব পুলিশের জন্য থাকা দরকার, কেননা সমাজের প্রধান সুরক্ষার দায়িত্ব আমাদের পুলিশদের ক্ষেত্রে থাকে। তো পুলিশ যদি সমাজসেবামূলক মনোভাব না, যে কোনো সমাজসেবী। ধরো সমাজসেবা করতে গিয়ে তোমাকে ওপর থেকে কোনো চাপ আসে, সেটা পলিটিক্যাল হতে পারে, তোমার অফিসিয়াল চাপ হতে পারে, তখন তুমি সমাজসেবা মনোভাব, ডিসিপ্লিন এগুলো রাখতে পারবে? সেই ক্ষেত্রে স্যার ম্যাম আমি মাথার মধ্যে এটা আনার চেষ্টা করবো যে ওপর থেকে যে চাপটা আসছে সেটা যেরকম পলিটিক্যাল চাপ, সেরকম আমি সেই জায়গাটায় আমিও একটুখানি বিচক্ষণ বুদ্ধি ব্যবহার করে আমি সেই জায়গায় নিজেকে একটু সরিয়ে রাখবো। আর আমি যেরকম সমাজসেবা মনোভাব নিয়ে চলি সেটা অবশ্যই নিজের মনের মধ্যে রাখবো। সুযোগ যখন আমি পাবো তখন সমাজসেবা কাজ আমি আমার চালিয়ে যাব। আচ্ছা, এবার ধরো পরিশ্রমী হতে গেলে তো তোমার পরিবার হ্যাম্পার হবে, তখন তুমি ব্যালেন্স করবে কি করে? ম্যাম পরিশ্রমী মানে তোমাকে অফিসটা তো আগে দেখতে হবে না, তোমার জব সেই জায়গাটা আগে দেখতে হবে, তোমার পরিবারও থাকবে, বাড়িতে যাই থাকুক, তা দুটোকে ব্যালেন্স করবে কি করে? কারণ আমরা জানি পুলিশে আওয়ার ডিউটি মানে হচ্ছে 24 ঘন্টা ডিউটি, তাদের কোনো ছুটি বলে কিছু হয় না, কারণ এটা এমার্জেন্সি ডিউটি। এবার হ্যাঁ। তুমি সেটাকে ব্যালেন্স করবে কি করে? ম্যাডাম আমি যেদিন থেকে পুলিশ লাইনে আসবো ভেবেছি সেদিন থেকে আমি এটা জানি যে আমার এখানে হচ্ছে এমার্জেন্সি ডিউটি, আমার রাত্রে ঘুমাচ্ছি, আমার সেই সময়ও ডাক আসতে পারে। তো আমি হয়তো আমার পরিবারের থেকে একটু দূরে থাকবো পরিশ্রমের জন্য, কিন্তু এটা আমি মাথায় রাখবো সবসময় আমি আমার একটা পরিবারের থেকে দূরে থেকে আমি আরও 1000টা পরিবারকে সুরক্ষা প্রদান করছি। তো এই ক্ষেত্রে আমি সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকবো, আর পরিশ্রম করতে আমার সেই ক্ষেত্রে কোনো বাধা নেই। ধরো তোমার বাড়িতে হ্যাঁ। তোমার মা বা বাবা হ্যাঁ। বা ফ্যামিলির কেউ হ্যাঁ। খুব অসুস্থ হয়ে পড়লো, হুম। এবং সেই মুহূর্তে তোমার সিনিয়র অফিসার ফোন করলো যে কোনো একটা জায়গায় ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন আছে, সেখানে যেতে হবে, হ্যাঁ স্যার। এবং খুবই ইম্পর্টেন্ট সেটা। সেই মুহূর্তে তুমি কি করবে? স্যার আমি অবশ্যই আমার ডিউটিতে যাব, আর সাথে সাথে ডিউটিতে যাওয়ার সময়ে আমি আমার বাড়ির কোনো প্রতিবেশী বা কোনো বন্ধুকে ফোন করব, আর আমি এই ব্যাপারটা সুনিশ্চিত করব যে আমার মা বা বাবা যেই অসুস্থ হয়েছে তিনি যেন আগে চিকিৎসাটা পান। তারপরে আমি আমার কাজ মিটিয়ে স্যারের কাছে আবেদন করব, স্যার এরকম আমার বাড়িতে খুব সমস্যা, আমি কি একবার যেতে পারি? যদি তিনি অনুমতি দেন যাব, অনুমতি না দিলে আমি বন্ধু বা প্রতিবেশীর মাধ্যমে ব্যাপারটা। ব্যালেন্স শিট কী জিনিস? স্যার ব্যালেন্স শিট হচ্ছে স্যার এক্স্যাক্ট আমার বাংলাটা মনে পড়ছে না এই মুহূর্তে। ডেফিনেশনটা বল। ব্যালেন্স শিট হচ্ছে গিয়ে, ব্যালেন্স শিট একটা কোম্পানির একদম প্রথমে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, তারপরে প্রফিট অ্যান্ড অ্যাকাউন্ট খুলে সব এক্সপেন্স আর সব ইনকামের হিসাব করে ব্যালেন্স শিটে একবারে নিয়ে যাওয়া যায়। সম্পত্তি আর দায়ের, যেটা দায়ের পরিমাণ আছে সম্পত্তির পরিমাণ আছে, দুটো দিক সেম করা হয় ব্যালেন্স শিটে। বর্তমানে কোন ট্যাক্স থেকে সরকারের সবথেকে বেশি রেভিনিউ রিসিভড হয়, সবথেকে বেশি ইনকাম হয়? স্যার এটা গেস করতে পারি, কর্পোরেশন ট্যাক্স, পৌর কর। আচ্ছা, ইনকাম ট্যাক্স এটা কে আরোপ করে, মানে রাজ্য সরকার নাকি কেন্দ্র না, সরকার? কেন্দ্র সরকার। শিওর? হ্যাঁ স্যার। তাহলে এটা রাজ্য সরকারের দ্বারা আরোপ করা ট্যাক্সের নাম বলো। রাজ্য সরকারের দ্বারা আরোপ করা
স্যার এই মুহূর্তে আমার মাথায় আসছে না। ট্যাক্সের ডেফিনেশন কি? ট্যাক্সের ডেফিনেশন মানুষরা যে রোজগার করে, যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাদের কিছুটা অংশ সরকারকে দিতে হয় দেশের উন্নয়নের জন্য। তো দেশের উন্নয়নে যাতে সবার হাত থাকে, সেটা সেই টাকাটা সেই জন্য কি সরকার কোনো দায়বদ্ধতা থাকে? হ্যাঁ অবশ্যই স্যার, সরকার হচ্ছে গিয়ে সব সরকারি কর্মচারীদের বেতন সেই ট্যাক্সের টাকা থেকেই দেয়। ট্যাক্সের পরিপ্রেক্ষিতে কোনো দায়বদ্ধতা থাকে? না, ট্যাক্সের পরিপ্রেক্ষিতে দায়বদ্ধতা বলতে বুঝলাম না স্যার। মানে ধরো আমি ট্যাক্স পে করছি হ্যাঁ স্যার। সরকারকে কি কোনো দায়বদ্ধতা থাকবে আমাকে কিছু দেওয়ার? সেটা না না স্যার, আমি যদি ট্যাক্স পে করি আমার ক্ষেত্রে কোনো দায়বদ্ধতা থাকবে না, কিন্তু সরকার সেই টাকাগুলো দেশের জন্য লাগাবে। আচ্ছা, ওভারড্রাফটিং ফ্যাসিলিটি কি জিনিস? যখন কোনো ব্যবসায়ী তার অনেক লেনদেন অনেক বেশি, তখন সে ব্যাংক কর্তৃক এই ফেসিলিটিটা পেয়ে থাকে যে তার ধরুন ইমিডিয়েটলি কোথাও অনেক টাকা পাঠাতে হবে, কিন্তু তার ব্যাংকে টাকা নেই, কিন্তু ব্যাংক তাকে একটা ফেসিলিটি দিয়ে রেখেছে, সে 5 লাখ টাকা বা 10 লাখ টাকা সে ওভারড্রাফট করতে পারে, তার ব্যাংকে ব্যালেন্স না থাকলেও সে পরে আবার দিয়ে দেবে টাকাটা। আচ্ছা, যেহেতু তোমার কি ইকোনমিক্সের পাস পেপারে ছিল। প্রথমে পাস পেপারে, হ্যাঁ। হ্যাঁ, তো ইকোনমিক্সের মধ্যে দুটো টার্ম আমরা সবসময় খুঁজে পাই, একটা হচ্ছে ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট। আচ্ছা, হ্যাঁ। এই দুটো জিনিস কি জিনিস এবং এর মধ্যে ডিফারেন্স? ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট, আমার মনে হয় কোনো দেশে যখন আর্থিকভাবে উন্নতি হয় সেটাকে ইকোনমিক গ্রোথ বলা হয়। আর ডেভেলপমেন্টটা স্যার, ইকোনমিক ডেভেলপমেন্ট, দুটো আমার কাছে একই মনে হচ্ছে, আমি এক্স্যাক্ট জানি না স্যার এই ব্যাপারটা। আচ্ছা, ইনফ্লেশন জিনিসটা কি? ইনফ্লেশন মুদ্রাস্ফীতি। তো যখন ইনফ্লেশন জিনিসটা হচ্ছে, ইনফ্লেশন একটা দেশের জন্য ভালো না খারাপ? অবশ্যই খারাপ স্যার। খারাপ? হ্যাঁ। কেন? কেননা ইনফ্লেশনে সব মানুষের হাতে টাকা চলে আসে, মানে তখন একদম যার রোজগার কম ছিল এখনকার সময়, তখনও ইনফ্লেশনের সময় সবার কাছে টাকা। আমরা এর আগে একটা দেখেছিলাম, আমার সঠিক মনে পড়ছে না সেই দেশটার নাম, আফ্রিকার মধ্যেই সম্ভবত কোনো দেশ, যেখানে এক প্যাকেট হচ্ছে পনির কিনতে 1 কোটি টাকা সবার কাছেই থাকতো। কি জিনিস স্যার এটা আমার জানা নেই, সরি স্যার। ইনফ্লেশন দেশের জন্য, দেশের গ্রোথের জন্য দরকার আছে, কিন্তু সেটা একটা নমিনাল পার্সেন্টেজ পর্যন্ত, 4% পর্যন্ত। আচ্ছা, এনআরআই ডে কবে বলো তো? বুঝতে পারলাম। এনআরআই ডে আচ্ছা, 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি? 9ই জানুয়ারি। কেন? 9ই জানুয়ারি সঠিক। আচ্ছা 9ই জানুয়ারি সঠিক কেন? ম্যাম, গান্ধীজির সঙ্গে এটা কোনো রিলেটেড আমার একদম সঠিক মনে পড়ছে না, আমি কি গেস করতে পারি? গান্ধীজি এই দিনেই হচ্ছে আমেরিকায় হয়তো গিয়েছিলেন, ভারতে এরকম কিছু একটা হবে, আমার এটা সঠিক মনে পড়ছে না। কোন সাবজেক্টটা সবথেকে বেশি ভালো লাগে তোমার, এইটা বাদ দিয়ে, তোমার সাবজেক্ট বাদ দিয়ে? আমার সাবজেক্ট বাদ দিয়ে আদার্স বলতে গেলে ইংলিশটা ভালো লাগে। ইংলিশ? হুম। আচ্ছা, তোমার হবি কিছু আছে? হবি ম্যাম, যেহেতু আমার একদমই নদীর ধারে বাড়ি, তাই আমি আমার অবসর সময় মাছ ধরতে পছন্দ এটাই করি। তোমার হবি? হ্যাঁ। বিভাস, আজকের দিনের কি গুরুত্ব আছে? আজকে কোনো গুরুত্ব আছে? সরি স্যার, এটা আমার জানা হয়নি। নিউজ পেপার পড়ো? পড়ি, মাঝে মধ্যে পড়া হয়। মাঝে মধ্যে পড়ো? হুম। কোন পেপার পড়ো? পেপার বলতে আমি স্যার ফোনের থেকে পড়ি, পেপার কোনো আমার পড়া হয় না। আচ্ছা, তোমার নামের মধ্যে কটা ভাওয়াল আছে? স্যার 2টো। শিওর? হ্যাঁ স্যার। ধরো তোমার 3বার প্রমোশন হলো চাকরির পর, আচ্ছা তুমি কোন পর্যায়ে পৌঁছাবে? স্যার, প্রথম প্রমোশনের পরে আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তারপরে সাব ইন্সপেক্টর, তারপরে ইন্সপেক্টর পদে পৌঁছাবো। প্রথমেই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, হ্যাঁ হেড কনস্টেবল কোথায় যাবে? হেড কনস্টেবল আমি স্যার, হেড কনস্টেবল তাহলে সাব ইন্সপেক্টর পদে পৌঁছাবো। কতগুলো পুলিশ ডিস্ট্রিক্ট আছে আমাদের? নদিয়া জেলায় 28টি। আচ্ছা, এই আমাদের পুলিশ মন্ত্রী কে এখন? আমাদের পুলিশ মন্ত্রী শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের মোটো কি? পুলিশের মোটো
পশ্চিমবঙ্গ পুলিশের হুম। উই কেয়ার উই ডেয়ার। আচ্ছা, মমতা ব্যানার্জির হাতে পুলিশ ছাড়াও অন্য ডিপার্টমেন্টও আছে। আচ্ছা তোমার কি কোথাও গিয়ে মনে হয় যে এর ফলে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে সেখানে কোনো না কোনো খামতি আছে? স্যার, আমার মনে হয় তিনি অনেক বেশি অভিজ্ঞ, আরও অন্য 10টা মন্ত্রীর থেকে তিনি অনেক বেশি অভিজ্ঞ, তাই তার কাছে যে বেশি ডিপার্টমেন্ট আছে, আমি জানি তার কাছে পাহাড় উন্নয়ন ডিপার্টমেন্ট, তারপরে স্বাস্থ্য পরিবার উন্নয়ন ডিপার্টমেন্টও রয়েছে। আমার মনে হয় সবকটাই তিনি ভালোভাবে নিজের আন্ডারে রাখতে পারবেন, তার সেই যোগ্যতাটা আছে। তোমাদের এখন পঞ্চায়েতের হেড, পঞ্চায়েত তো তোমাদের? হ্যাঁ হ্যাঁ, পঞ্চায়েত প্রধানের নাম কি? আমাদের পঞ্চায়েত প্রধানের নাম স্যার তাপস ঘোষ। পঞ্চায়েতের মেম্বার হতে গেলে কত বছর বয়স লাগে? 30 বছর স্যার। 30 বছর বয়স লাগে হ্যাঁ স্যার, আমি পঞ্চায়েতের ততটুকু মেম্বার হতে গেলে? শিওর? আমি স্যার এইটুকুই জানি। সুপ্রিম কোর্টের হুম। প্রধান বিচারপতি হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে? সুপ্রিম কোর্টের 65 বছর। ন্যূনতম বয়স ও 65 না বছর? স্যার, সরি, কোনো একটা আমাদের ঠিক মনে পড়ছে না। আর্মির হ্যাঁ। সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়? কে? আর্মি সুপ্রিম কমান্ডার নাম কি? ধরো নেভিরটাও বলো, আর্মি নাম হলো নেভিরটা বলো। নেভিরটা স্যার এই মুহূর্তে আমার মাথায় আসছে না। এয়ারফোর্স? এয়ারফোর্সের চিফ মার্শাল নামটা স্যার মাথায় আসছে না, একটুখানি আমার সব কটা নামের মধ্যে আমার কনফিউশন আছে। আচ্ছা, সিআইডি হুম। আর পুলিশ, আচ্ছা হ্যাঁ। এদের মধ্যে কোন ডিপার্টমেন্টটা বেশি এফিশিয়েন্ট তোমার মনে হয়? স্যার এফিশিয়েন্ট তারা দুজনার কাজ আলাদা, দুজনার কাজের জায়গায় দুজনাই ভালো এফিশিয়েন্ট, দুজনাই দক্ষ, আর দুজনের কাজ ঠিক আছে। পুরোই আলাদা। সিআইডি কবে তৈরি হয় ডিপার্টমেন্ট? স্যার জানা নেই স্যার। বর্তমানে ডিজি কে আছে আমাদের? আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি হুম। শ্রী মাননীয় শ্রী রাজীব কুমার। ঠিক আছে, হুম। আমাদের বিচার ব্যবস্থার আকারটা কেমন বলো তো? কোন বিচার ম্যাডাম আমাদের বুঝতে ভারতীয় পারলাম? যে বিচার ব্যবস্থা, হ্যাঁ, তার আকারটা কিরকম, কি আকার আমাদের বিচার ব্যবস্থাটা? এটা স্যার ম্যাম জানা নেই আমার। একদম লোয়ার লেভেলের যে বিচার ব্যবস্থাটাকে কি বলা হয়? ম্যাম এটার সম্পর্কে আমার ধারণা নেই। ধরো পঞ্চায়েতে কোনো গণ্ডগোল হলো, আচ্ছা, তখন তারা বিচার চাইতে কোন আদালতে যাবে? যে এলাকার আদালত রয়েছে, সেই আদালতগুলোকে কি বলা ডিস্ট্রিক্ট হয়? আদালত। আচ্ছা, সেখানে যদি ধরো তারা হেরে গেল, তখন তারা কোন আদালতে যাবে? হাইকোর্টে যাবে। ফান্ডামেন্টাল রাইট কি জিনিস? মৌলিক অধিকার। না, ডেফিনেশনটা বলো, ওটা বাংলা মানে কি? মৌলিক অধিকারের ডেফিনেশন, মৌলিক অধিকারের ডেফিনেশন স্যার জানা নেই। কটা মৌলিক অধিকার? আচ্ছা, একটা ব্যক্তিকে হুম। একই অপরাধের জন্য হুম। দুবার শাস্তি দেওয়া যায় না। হ্যাঁ। একটা ব্যক্তির ফান্ডামেন্টাল রাইট কত নম্বর আর্টিকেল বলা আছে? গেস করতে পারি স্যার? এটা যত সম্ভব 21 নম্বর এরকম কিছুতে আছে। 21 নম্বর। আচ্ছা, ধরো তুমি পুলিশ হলে কোনো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসলে, হুম। ঠিক আছে, অবশ্যই তাকে গ্রেপ্তার করার সময় হুম। তাকে জানাতে হয় যে কী কারণে গ্রেপ্তার করা হলো, হ্যাঁ স্যার। এবং সেখানে ম্যাজিস্ট্রেটের যে থাকে তার হুম। ইয়ে লাগে। যখন তুমি নিয়ে আসলে হুম। তার কত দিনের মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হয়? এটা স্যার জানা নেই আমার, সঠিক জানা নেই। জানি। আচ্ছা, এটা কি ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে? না স্যার, এটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়বে না। ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে না? আমার মনে হচ্ছে পড়বে না। ঠিক আছে, আর কিছু বলার আছে ম্যাম? বসো, অসুবিধা নেই, বসো। দেখো, সব কিছু একদম পারফেক্ট আছে। তোমার কত ছিল, স্কোর কত হয়েছিল মেনে? আমার স্যার 7-8 মতন বেশি আছে। 53 তোমার তো 54। এসসি, হ্যাঁ তোমার ঠিক আছে 46। হ্যাঁ, 54 মতন। এবার ওখান থেকে আমার একটা কোশ্চেন কি হয়েছে বলুন তো স্যার, আমার ইয়েতে দাগানোর নেই, এবার আমি বলি, কিন্তু আমার মনে হচ্ছে ওখানে দাগিয়েছি। মানে আমি টোটাল ইনে প্রায় 150-200 মতো ইন্টারভিউ নিলাম আমরা। হুম। ম্যাক্সিমামের কিন্তু 5-6 নাম্বার এক্সট্রা আছে। হুম। ঠিক আছে, সে এসসি হোক বা জেনারেল হোক, তাদের এইরকম যায়, হুম। যার জন্য ইন্টারভিউটা কিন্তু ম্যাটার করে। ওইসব বিষয়। 0.1, 0.5 এর জন্য কাটবে। হুম। ঠিক আছে, আর কেটে গেলে কি হবে? আবার ফার্স্ট আবার পেজ চলে যাবে। প্রথম। যেগুলো জানি না স্যার, আমি জানি না, এই মতো মনে পড়ছে না। আরেকটা স্যার প্রশ্ন ছিল, সরি বলাটা কি ঠিক হবে বারবার? যে না, সরি স্যার জানি না। বারবার বলা হবে, মাঝে মাঝে বলছে যেই কথাগুলো তোমার কানে লাগবে বা দৃষ্টিকটু, সেগুলো বলবেই না। আচ্ছা। যেগুলো জানি না স্যার, এই মতো মনে পড়ছে না।
সেটা এই মুহূর্তে মনে পড়ছে। হুম, নেক্সট কোশ্চেন, ঠিক। তুমি জানো বলেই এখানে বসে আছো, বাকি 5 লাখ ছেলে মেয়ে আসতে পারে, হ্যাঁ, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এমনি সব কিছু তোমার সাবজেক্টিভ নলেজ খুব ভালো আছে, বিষয়গুলো একটু জেনে যাবে, ডিস্ট্রিক্ট সম্পর্কে জেনে যাবে, এই নিয়ে ভিডিও করা আছে, ঠিক আছে? আমরা স্যার video আপনার করছি। ভিডিও দেখে একটা জিনিস আমি বললাম, যেটা আমার চিন্তা ছিল হবি নিয়ে। হুম। আমার আসলে হবি ক্রিকেট, কিন্তু এখানে ক্রিকেট আমি বলিনি। যতজন আসছে সব বানিয়ে বানিয়ে হবি বলছে, কিন্তু যখন তুমি বলছো ক্রিকেট না, থেকে এমন প্রশ্ন আসবে। সেটা তো আমি বলতে পারবো না, না? হ্যাঁ, এই যে মানে- তুমি বানিয়ে বলছো না কি বলছো সেটা আমার বলার মধ্যে আসে না, বা যারা ইন্টারভিউ করছে তারা বলে, তারাও জানে যে বানিয়ে বলছে সব কটাও, যাতে আমি কোশ্চেন না করতে পারি, হুম। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা ইচ্ছা সেটা বলো, অসুবিধা নেই। আচ্ছা, আর একটু মানে যেগুলো জানবে না সেগুলো জানি না, কিন্তু একটা কোশ্চেন দেখো মানে মনে পড়ছে না। কনফিডেন্টলি তুমি বলে দিচ্ছ এইটা, কিন্তু একটুটা অ্যান্সার হচ্ছে না, হ্যাঁ। ঠিক আছে? ওগুলো একটু ইগনোর করবে, তাদের সব কিছু ঠিক আছে, একদম